নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প বলার দিনে আজকে নবনীতা দেবসেনের একটা রম্য রচনা নিয়ে এলাম। বেশ হালকা চালের সরস লেখা, যা শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়। আজকে পড়ব নবনীতা দেবসেনের জগমোহন বাবুর জগৎ। কলকাতা এসেছি দিন কয়েকের জন্য, কাকার কাছেই উঠব। কাকা বছর কয়েক হলো বাড়ি করেছেন নিউ আলিপুরে, একটু ভেতর দিকে। বাস থেকে নেমে রিক্সা নিয়ে যেতে হয়। দুপুর নাগাদ কাকার বাড়ির কাছে পৌঁছে দেখি বাড়ির সামনে মস্ত জটলা। আফটারনুনে রিক্সাওয়ালা, বাক্স হাতে নাপিত, চাবির গুচ্ছ হাতে চাবিওয়ালা, ছোট কুকির হাত ধরে বিস্ফারিত নেত্র অন্ধ ভিক্ষেওয়ালা এবং অগুন্তি ঝাড়া হাত পা ভিড় কর্নেওয়ালা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই দুপুর রোদে ঊর্ধ্বমুখে তপস্যা করছে। কারোর মুখে রা নেই। ব্যাপার কি? কিছু দেখছে? কি দেখছে? আরে সর্বনাশ, এ কি কাণ্ড! কাকার বাড়ির পাশের উঁচু পাঁচিলে মই লাগিয়ে চড়েছেন পক্ককেশ এক বৃদ্ধ। তাঁর পরনে কেবল একটি আজানুলম্বিত গামছা এবং একগুচ্ছ উপবীত, এবং হাতে একটি দীর্ঘ বাঁশ। বাঁশটা দিয়ে নিষ্ঠা ভরে খুঁচিয়ে খুঁচিয়ে উনি আমার কাকার দোতলায় ঘেরা বারান্দার একটি জানলার কাঁচের শাসি ভাঙবার চেষ্টা করছেন। কিন্তু ওনার হাতের টিপ ভালো নয় এবং জানলাটায় খিল দেওয়া নেই বলে সেটা বাঁশের খোঁচায় সরে যাচ্ছে। রেজিস্ট্যান্স নেই, কাঁচ ভাঙাও যাচ্ছে না। এই রোমহর্ষক দৃশ্যে পথচারীদের মহা উৎসাহ এবং কারোর কোনো উদ্বেগ আপত্তি নেই। এমনকি কাকার বাড়ি থেকেও কাকপক্ষীটির সারা শব্দ হচ্ছে না। এই মহতী জনসভা এবং তার সভাপতিকে দেখে বেশি কিছু ভাববার আগেই আমি শুনতে পেলুম রিকশায় বসে বসেই আমি বিকট চেঁচাচ্ছি, হ কাকা, অ কাকিমা, তোমরা কি সব মরে গেছো নাকি? এই লোকটা যে তোমাদের জানলা দরজা সব ভেঙে ফেললে। প্রায় সঙ্গে সঙ্গেই দোতলার বারান্দায় দৌড়ে এলেন কাকিমা। ময়দা মাখছিলেন, দুহাতে ভিজে ময়দার তাল আর দু চোখে বিশ্বের বিস্ময়। বেরিয়েই কাকিমা ফ্রিজ শট। তারপর শুরু হলো স্লো মুভমেন্ট এবং সাউন্ড। প্রথমে সস্নেহে, খোকা এসে গেছিস, আয় ভেতরে আয়। তারপরে বজ্র নির্ঘোষে, বলি, ও জগমোহন বাবু, ওটা কি হচ্ছেটা কি শুনি, বাঁশটা ফেলে দিন। কাকিমার বাজখাঁই আওয়াজে কেঁপে উঠে জগমোহন বাবু পাঁচিলের ওপর থেকে পড়তে পড়তে বাঁশের সাহায্যে অতি চমৎকারভাবে ভারসাম্য সামলে নিলেন। দর্শকদের মধ্যে বাহ বাহ শব্দটা শোনা না গেলেও অনুরূপ ভাবখানা ফুটে উঠল। রাস্তায় যারা দড়ি হাঁটার খেল দেখায় তাদেরও লজ্জা দিত জগমোহনবাবুর ওই চকিত চমকিত পটুত্ব। জবাব না দিয়ে উনি বেশ আস্থার সঙ্গে পুনরপি স্বকর্মে মনোনিবেশ করলেন। কাকিমা এবার ধমক লাগালো, নামুন বলছি এক্ষুনি পাঁচিল থেকে, পড়ে যাবে যে, বাঁশটা ফেলে দিন। জগমোহনবাবু মূর্তিমান বিদ্রোহ, বাঁশও ফেলেন না, নামারও নাম নেই। তবে রে, দাঁড়ান তো, দেখাচ্ছি মজা। কাকিমা সবেগে ঘরে ঢোকেন এবং ময়দার তাল রেখে যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করেন। এবার বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাঁশের ডগাটা চেপে ধরে ফেললেন। বাঁশ ধরে টানাটানি শুরু হলেই পাঁচিলে দাঁড়ানো জগমোহনবাবু বাঁশটি ছেড়ে দেওয়াই মনস্থ করলেন এবং হাঁকেন, হরি। অমনি জটলা থেকে একটি হাফ প্যান্ট পরা কিশোর ছিটকে চলে আসে পাঁচিলের সামনে। জগমোহনবাবু এবার হাঁকেন, মই। ছেলেটা গিয়ে মই চেপে ধরে। বীর পদক্ষেপে জগমোহনবাবু নামেন। নেমেই বলেন, ও কাচ আমি ভেঙে দেবই। ডান হাতে ঘুষি পাকানো, ঘুষির বদলে চোখ পাকিয়ে বাঁশটা তুলে নিতে নিতে কাকিমা বলেন, ভেঙে দেখুন না একবার, অন্যের প্রপার্টি আপনি ভাঙলেই হলো। বলি, বাঁশটা নিয়ে নিচ্ছেন যে, বাঁশটা কি আপনার প্রপার্টি? যারই হোক, এটা দিয়ে আমার কাঁচ ভাঙা হচ্ছিল, এটা আপনার জরিমানা। জরিমানা মানে? কাঁচ তো ভাঙিনি, ভাঙলেও জরিমানা নেই, ওটা ভাঙা আমার রাইট। এবার কাকিমার আত্মবিশ্বাস টলে যায়। অন্যের কাঁচ ভাঙা আপনার রাইট? বলি, মাসটা কি খেয়াল আছে কিছু? মাস? মাস দিয়ে কি হবে? হবে হবে। কি মাস এটা? মার্চ মাস বোধ হয়, না রে খোকা? মার্চ ফার্চ নয়, বাংলায় বলুন, কোন মাস?
চৈত্র। তবে জেনে শুনে চৈত মাসে আপনি জানলা খুলে রাখবেন আর আমার ভাঙবার রাইট নেই? চৈত মাসে জানলা খোলা যাবে না? কোন পঞ্জিকায় এমন বিধান আছে শুনি? রসিকতা ছাড়ুন, বলুন দেখি চৈত মাসে কি হয়? এবার কাকিমা স্পষ্টত মুশকিলে পড়েন। চৈত্র মাসে তো কত কি হয়। কি হয়? মেলা, চড়ক, গাজন, নীলের উপোস, গোষ্ঠ, বর্ষ শেষ উৎসব, রবীন্দ্র জয়ন্তী, কখনো কখনো তো দোলও হয়। জগমোহনবাবু কেবলই মাথা নাড়েন, শেষে বলেন, আপনার মাথা আর মুন্ডু। চৈত মাসে কাল বৈশাখী হয়, আর কাল বৈশাখী হলেই আপনার ওই জানলার কাঁচগুলো সব ভেঙে ভেঙে আমার প্রপার্টিতে পড়বে, আর আমরা আনপ্রিপেয়ার্ড ইনোসেন্টলি ওই ভাঙা সার্সির টুকরোয় পা দিয়ে ফেলে রক্তগঙ্গা হব। দেখতেই পাচ্ছেন আপনার ঝুল বারান্দার জানলার পাল্লা আমার গলির ওপর ঝুলছে। ও জানলা আমি যদি ভাঙি, আমি লিগ্যালি ওকে, বুঝেছেন? নইলে আর দিন দুপুরে এক গঙ্গা লোকের সম্মুখে শুনুন, নিজের প্রপার্টিতে এসে পড়া ফরেন জিনিস আমি নিশ্চয়ই ভেঙে দিতে পারি, যেমন গাছের ডালপালা। তেমনি জানলার পাল্লাই বা নয় কেন? ভেবেচিন্তে আগে থেকে ভেঙে রাখলে আর পরে যখন তখন কাঁচ ভেঙে হাত পা কেটে উন্ডেড হবার ভয় থাকবে না। ওই দেখুন, প্রিপারেশন কমপ্লিট। গলির দিকে আঙুল দেখালেন, চেয়ে দেখি গলিতে রেড কার্পেটের মতো করে চট বিছানো। কাঁচ ভেঙে ওইতে পড়বে, ওইতে করেই গুটিয়ে নিয়ে গিয়ে কাবাডিওয়ালাকে বেচে দেব। এবার বাঁশটা দিয়ে দিন, কাঁচটা ভেঙে ফেলি। জগমোহনবাবু কনফিডেন্টলি হাত বাড়িয়ে দেন ওপর দিকে। দুই চক্ষু কপালে তুলে ময়দা মাখানো হাত গালে দিয়ে কাকিমা বলেন, বুঝেছি। কবে কালবৈশাখী উঠবে তখন যদি আমার জানলা খোলা থাকে তবে কাঁচ ফাটতেও পারে, আর সেই ফাটল যদি বাড়ে তবে একদিন সার্সি ভেঙে যেতে পারে, আর সেই সার্সি ভাঙলে সেই কাঁচের টুকরো আপনার গলিতে খসে পড়তে পারে, আর আপনি সেই ভাঙা কাঁচের পরে ইচ্ছে করে চোখ বুজে জুতো খুলে হেঁটে চলে বেরিয়ে আপনার পা কেটে ফেলতে পারেন। তাই আগে থেকে সতর্ক হয়ে আপনি আমার নতুন জানলার সার্সিগুলো বাঁশ দিয়ে ভেঙে রাখছেন। বাহ, বেশ বেশ। আজ বাদে কাল আপনার ছেলেটা বড় হবে, আমার মেয়ে ততদিনে বিদেশ থেকে ফিরতে পারে, আপনার ছেলে তার সঙ্গে ট্যুরে ট্যুরে বেড়াতে চাইতে পারে, সে বড় কেলেঙ্কারি হবে। আমিও বরং সাবধান হই, আপনার ছেলের হাত পাগুলো এই বেলা ভেঙে রাখি, তখন আর কষ্ট করে গুন্ডা টুন্ডা লাগাতে হবে না। গম্ভীরভাবে মাথা নেড়ে জগমোহনবাবু বললেন, এই তো আপনাদের লিগ্যাল নলেজ না থাকার ফল। ভুল অ্যানালজি, ভুল আর্গুমেন্ট, সব ভুল। দুটো কেস মোটেই এক নয়। যা বললেন তেমন কেস যদি হয় তখন লিগালি যা যা করার আমি তা করব। সে যাক, আপনাদের জানলাটা আমি ভাঙবই, আজ না হোক কাল, দিনে না হোক রাতে। বলে গটপট করে বাড়িতে ঢুকে গেলেন জগমোহনবাবু। এতক্ষণ মই ঘাড়ে করে হরি অপেক্ষা করছিল, পেছু পেছু সেও ঢুকল। কাকিমা একটু বাদে শপথ কঠিন স্বরে বললেন, কি করে কেউ ভাঙে আমার জানলা আমিও দেখব, জানলাটা খুলবই না। আশ্চর্য, ও বাড়ির জানলা থেকে জবাব চলে এলো চটপট। জানলা যদি নাই খোলে কেউ, তবে আমি ভাঙবই বা কেন? আমার প্রপার্টির ওপরে ইনফ্রিঞ্জমেন্ট না হলে তো লিগালি আমি অন্যের জানলা ভাঙতে পারি না। জগমোহনবাবুর পেছনে হরিয়ে উঁকি মারছে। লিগালি কখনো কেউই কারো জানলা ভাঙতে পারে না। এতক্ষণে আমি আসরে নামি। আপনি কখন থেকে যা তা বলছেন? পারে মশাই পারে, ওসব আপনি বুঝবেন না, বড় জটিল তত্ত্ব। লিগ্যাল সেন্স ইজ নট কমন সেন্স, বুঝলেন? তারপর কাকিমার দিকে আঙুল দেখিয়ে, উনি তো আরোই বুঝবেন না, একটি ঘোর অশিক্ষিত মূর্খ স্ত্রীলোক বই তো নন। মুহূর্তের মধ্যে পিছন ফিরে দৌড়ে জানলা থেকে অন্তর্হিত হন জগমোহনবাবু, চট করে কাকিমাকে মন্দ কথা বলি। পিছন পিছন দৌড়োয় হরিও। জানলা ফাঁকা, কেবল একটি সেক্রেটারিয়েট টেবিল পড়ে আছে। এবার আমি ভয়ানক রেগে উঠি। ব্যাটা কাপুরুষ! কাকিমা কিন্তু রাগেন না, হেসে ফেলেন এবং আমাকে টেনে ঘরে নিয়ে যান। ধুর ধুর, ও পাগলের সঙ্গে কথা বলে কি হবে খোকা? ওটা কি মানুষ? তবে জানলাটা যদি সামলে সামলে খুলতে হবে সত্যি সত্যি, বুঝলি? পাগলাকে বিশ্বাস নেই, তুই না এসে পড়লে হয়তো আর দিত ভেঙে। পাগলা মানে? এদিকে আইন বুদ্ধি তো দেখছি টনটনে। শেয়ানা পাগল বলো?
পাড়ার ছেলেরা ওকে পাগলা জগাই বলে খ্যাপায়, আর ও তখন ছাতাটা তুলে ওদের মারতে ছোটে। কাকা স্নান করে বেরিয়েছেন, ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, লোকটা কিন্তু সত্যি সত্যি উকিল। রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ইটপাতার নাপিত, ওদের কী সব লাইসেন্স করিয়ে দেয় কোর্ট থেকে। ওরা তো সব ওকে উকিলবাবু বলেই ডাকে। ও দিব্যি ফ্রিতে চুলদাড়ি কাটিয়ে নেয়, বাস স্টপ থেকে বাড়ি অবধি ফ্রি রিক্সা চেপে আসে। একটা ইম্পসিবল ক্যারেক্টার। জগমোহনবাবুর কাণ্ড কারখানা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না রে খোকা। এই নিউ আলিপুর তল্লাটে ওরকম গামছা পরা বাড়িওয়ালা ফুটপাতের উকিল তুই আর দুটি পাবি না। সারাদিন কেবল জগমোহনবাবুর কীর্তিকলাপ শুনতে শুনতেই কেটে গেল। সত্যি সেলুকাস সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দেবার মতনই বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি। আমার কাকা মোটেই পরচর্চা করার টাইপ নন, কথাই বলেন তিনি অতি সামান্য। সেই কাকাই শুরু করলেন জগমোহন প্রসঙ্গ। এই ফাঁকা প্লটটায় বাড়ি করে অবধি জগমোহনবাবু আমাদের পাড়া শুদ্ধ প্রত্যেকের পেছনে উড়ি বেড়ি দিয়ে লেগেছেন। কেবল কি আমার সঙ্গেই? মোটেই না। ডাইনে বাঁয়ে সামনে পেছনে যে যেদিকে আছে প্রত্যেকের সঙ্গে ওর ঝগড়া। ওর সরু লম্বাটে এক চিলতে জমি পড়েছে মাঝখানে, এধারে পাশাপাশি আমরা দুবারই, আমি আর ডক্টর ধর। ও পাশে সামনের দিকে ছোট প্লটে সেনগুপ্তরা, আর পেছনের দিকে বড় প্লটে ওই 10 তলা বাড়ি উঠেছে। আর ওর পেছনে পুরো উত্তর দিকটা জুড়ে আছেন হৈমন্তী দেবী, তোদের ওই ফিল্ম স্টার। জগাই প্রত্যেকটা বাড়ির সঙ্গে কিছু না কিছু বাঁধিয়ে রেখেছে। তুই আজ সচক্ষে দেখলি তাই, নইলে আমি যদি থানায় ফোন করে বলি বেলা 12টার সময় পাঁচিলে চড়ে বুড়ো জগমোহনবাবু বাঁশ দিয়ে খুঁচিয়ে ইচ্ছে করে আমার জানলার শাসি ভাঙছেন, তুই কি মনে করিস পুলিশ আসবে? ওর ওটাই মজা। এমন কাণ্ড করে চোখে না দেখলে কানে শুনে কারোর বিশ্বাসই হবে না। তোর কাকিকে জিজ্ঞেস কর, সব বলবে। কাকিমা বললেন, কত বলবো, কত শুনবি, কোনটা দিয়ে শুরু করব? এই ধর সেদিন সেনগুপ্তর মেয়ের বিয়ের ঘটনাটাই। গায়ে হলুদ হচ্ছে, ছাতে মেয়েরা সবাই গেছি। কোথায় যেন ক্যাঁচোর ক্যাঁচোর করে একটা শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে। কিসের শব্দ? শেষে দেখা গেল জগাই এই ঠিক আজকের মতোই মই নিয়ে পাঁচিলে চড়েছে। চড়ে একটা কাটারি দিয়ে সেনগুপ্তর মেরাপের বাঁশের ডগাগুলো কুপিয়ে কুপিয়ে কাটছে। সেনগুপ্ত ছুটে গেল, উকি মশাই। জগা বললেও, ওই সব বাঁশের ডগারা কেন ইল্লিগালি জগার বাড়ির গলির মধ্যে বেরিয়ে রয়েছে, সেনগুপ্তের বাড়ির সীমানা পেরিয়ে। জগা তার গলির সীমানার মধ্যে অন্যের বাঁশের খোঁচা বেরুনো কখনোই সহ্য করবে না। তাই বাঁশের এই বেআইনি ডগাগুলোকে সে কেটে কুটে প্লেন করে লিগ্যাল করে দিচ্ছে। খানিকটা করে বাঁশ যেই কেটে ফেলে অমনি টুকরোটার সঙ্গে হাতের কাটারিটাও খসে পড়ে গলিতে। জগা নিজেও পড়ো হয়, কিন্তু বুড়োর ব্যালেন্স কি, ম্যারাপটা ধরেই সামলে নিচ্ছে। আর গলির ভেতরে নিরাপদ দূরত্বে মুন্ডুটি বাঁচিয়ে দাঁড়িয়ে আছে রামভক্ত হনুমানের মতো ওই হরি, জগার একমাত্র পুত্র। পড়ে যাওয়া কাটারিটা ভক্তিভরে বাপের হাতে তুলে দিচ্ছে। কাঁটারিটা যেই ভোঁতা হয়ে গেল, রান্নাঘর থেকে মায়ের আঁশবটিটা এক ছুটে এনে দিল। ওহ, সেদিন জগাইকে থামানো না গেলে কি সর্বনাশী যে হতে যাচ্ছিল একবার ভেবে দেখ। এইভাবে বাঁশ ছেঁটে দিয়ে প্যান্ডেলের পুরো ব্যালেন্স আপসেট হয়ে যাচ্ছিল তো। বেশ কিছু দড়ি দড়াও খুলে গেছিল, সব বাঁধন টাঁধন আলগা হয়ে একেবারে বিশ্রী ব্যাপার। আর একটু হলে গোটা প্যান্ডেলটা ভেঙে পড়তো লোকজনের মাথার ওপরে, আলো পাখা টাকা শুদ্ধ। কি কেলেঙ্কারি হতে যাচ্ছিল ভাব একবার। আমারই তো কান্না পেয়ে গেছিল সেনগুপ্তের অবস্থা দেখে। দমকল ডাকবে না পুলিশ ডাকবে ভেবে পাচ্ছে না, কি উপায়ে জগাকে আটকাবে। কাকা বললেন, জগা যা করে সব সে আইন বাঁচিয়ে করে। বেটা উকিল হয়েছিল যেন কেবল এইসব বেআক্কেলে বজ্জাতিগুলো করবার জন্যে। উফ, পাড়ার লোকের হাড়ে দুব্ব গজিয়ে দিলে। আমি ব্যস্ত হয়ে পড়ি। তারপর শেষ পর্যন্ত থামানো হলো কেমন করে ওকে? কেমন করে আবার? পাড়ার ছেলেরা মারমার শব্দে তেড়ে এলো যেই হকি স্টিক নিয়ে, তক্ষুনি বাঁশ কাটা বন্ধ হয়ে গেল। সেই থেকে সেনগুপ্তের সঙ্গে মুখ দেখা দেখি নেই বলে কাকা চুরুট বের করলেন। মুখ দেখা দেখি কার সঙ্গেই বা আছে? কাকিমা বললেন। ও পাশে হৈমন্তী দেবীর ব্যাপারটাও বলো খোকাকে। কাকা চুরুট ধরাতে ব্যস্ত ছিলেন, বললেন, তুমিই বলো।
হৈমন্তীদের সঙ্গে আরেক কাণ্ড কাকিমা মহোৎসবে শুরু করলেন। হৈমন্তী তো ফিল্ম স্টার, গর্বে তার মাটিতে পা পড়ে না। পাড়া সব যেন লোক না পোক, কারোর সঙ্গে যাতায়াত নেই। বাড়ির মস্ত কম্পাউন্ডে ঘেরা, আর কম্পাউন্ডের চারদিকে উঁচু পাঁচিল, পাঁচিলের মাথায় আবার তারের জাল, আর সেই তারের জালের গায়ে খুব সুন্দর কি একটা স্পেশাল ফুলের লতা লাগানো। যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টি তার গন্ধ। হৈমন্তীদের বাড়িটাকে পুরো যেন বোরখা পরিয়ে রাখে ওই লতার বেড়া। ডক্টর ধরের বাড়ির গায়েও ওই কমন উত্তর পাঁচিলের গায়ে, আবার জগার বাড়ির গায়েও। ধর সাহেবরা তো সবসময় ওই ফুলের গন্ধের কথা বলেন। বিদেশি একটা রেয়ার ফুল, ফোকটে দিব্যি গন্ধটা আমরা এনজয় করতে পারছি। আমার তো হিংসেই হয় মাঝে মাঝে। হঠাৎ হলো কি, হৈমন্তীর মালি দেখে জগার বাড়ির গায়ের লতাটা কেবলই ঝামড়ে পড়ছে, শুকিয়ে যাচ্ছে। ফুল শুদ্ধ লতা মরে মরে যাচ্ছে। শুকোতে শুকোতে ওই দিকের পাঁচিলের গা থেকে লতা খসে পড়তে লাগলো। হৈমন্তীদের বাড়ির আব্রু গেল ঘুছে, বাগানের পাটি ফাটি সব দেখা যায় জানলার ফাঁক দিয়ে। গাছে পোকা ধরলো না কি যে হলো, কিছুতেই বের করতে পারে না মালি। হৈমন্তী তো মালির ওপর খাপ্পা, প্রিভেসি থাকছে না তার বাড়ির। ফিল্ম আর্টিস্টদের রহস্যময়তা নষ্ট হয়ে গেলে আর রইল কি? কাকা মাঝখানে ফোড়ন কাটেন। এদিকে জগার বউয়ের খুব মজা। সে তার মেয়েদের নিয়ে দোতলার ছাদে উঠে দূরবীন লাগিয়ে হৈমন্তীর বাড়ির ভেতরের কাণ্ড কারখানা দেখছে মনের সুখে। মালি বেচারাই পড়ল মুশকিলে, খুব ভাবনা তার। বেছে বেছে ওইটুকু অংশের লতাই বা মরে যাচ্ছে কেন? আবার নতুন লতা লাগিয়ে দিলে। আবার কদিন যেতে না যেতেই যেই একটু বেড়েছে, অমনি লতাটা ঘাড় মুখ গুঁজে নেতিয়ে পড়ল। ব্যাপারটাও বোঝা গেল এবারে। জগা প্রতিদিন ইয়া বড় এক কাঁচি নিয়ে ওই মইতে চড়ে তারের বেড়ার এদিক থেকে কচকচ করে লতার গুঁড়িগুলো কেটে রেখে দিচ্ছে। গাছ মরবে না তো কি? ব্যাপার শুনে হৈমন্তীর সেক্রেটারি তো দৌড়ে এলো কোমর বেঁধে ঝগড়া করবে বলে। সেক্রেটারিরই বা চাল কি? হাতে বিলিপি পাইপ, গলায় বাহারে বেনারসি টাই। জগা স্বীকার করলো, হ্যাঁ, সে রোজ দাড়ি কামানোর সময় নিয়ম করে লতাটা কেটে দেয়। কেননা ওতে এ বাড়ির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে। অত উঁচু বেড়া দেওয়া বেআইনি কাজ, বেআইনি বেড়া জগা থাকতে দেবে না। তো কই, অন্যরা তো আপত্তি করেননি। ধর সাহেব যে এত বড় ডাক্তার, তিনি তো কই বলেননি যে লতাটা অস্বাস্থ্যকর। জগা বললে, ধর সাহেব যাই বলুন, সেটা জগার বেলায় প্রযোজ্য নয়। অনেকে তো ডাস্টবিনের খাদ্য কুড়িয়ে খায়, তারা ওটা অস্বাস্থ্যকর বলে মনে করে না। ধর সাহেবের আলো বাতাস না লাগতে পারে, জগার লাগবে। তখন সেক্রেটারি বলল, কিন্তু ওটা তো উত্তর দিক, উত্তরে বাতাস না এলে এমন কি লোকসান হবে স্বাস্থ্যের দিক থেকে? আর আলোর কথাই যদি ওঠে, তবে পূব দিকটা অন্ধকার করে ওই যে 10তলা বাড়ি উঠেছে, কই সেটা কি জগা কাঁচি দিয়ে কাটতে পারছে? এর উত্তর না দিতে পেরে জগা ক্ষেপে টং হয়ে বললে, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, ফের প্যান প্যান করলে দেবো কেস ঠুকে। এই বলে ছাতাটা তুলে তেড়ে গেল হৈমন্তী সেক্রেটারিকে। আমি খুব ইমপ্রেসড। বড় লোকের নোকরকে ছাতি তুলে তেড়ে যাওয়া তো চারটিখানি কথা না, গার্ডস আছে বলতে হবে। কাকা বলেন, ও তো পাগলের গার্ডস। তেড়ে গেলে কি হবে? টাকার জোর তার যার আছে, তার সঙ্গে ও পারবে কেন? জগার কেস ঠকবোতে ঘাবড়ে না গিয়ে সেও দিয়েছে মুখের ওপর জুতো। জগার বাড়ির অংশটুকুতে তারের বেড়ার বদলে খাড়া কংক্রিটের দেওয়াল তুলে দিয়েছে বিশাল উঁচু করে। এখন সত্যি সত্যি জগার আলো বাতাস আটকে গেছে। বেচারা ভাঙতেও পারছে না, বুঝছে ঠেলাখানা, অকারণে অন্যের সঙ্গে লাগতে যাওয়ার ফল। তবুও বিশ্বাস নেই কাকা। আমি বলি, উনি যেমন মানুষ মনে হচ্ছে, একদিন দিলেন হয়তো ডিনামাইট বসিয়ে পাঁচিলটাই উড়িয়ে, জেদ যদি চাপে। তা তুই খুব ভুল বলিস নি খোকা, কাকা নির্বিকার গলায় মন্তব্য করেন। তাও জগা পারে, কিছুই ওর পক্ষে অসাধ্য নয়। ডক্টর ধরের বাগানে তো আগুনের গোলা ছড়েছিল কদিন আগেই। সে কি কাণ্ড! আর বলিস কেন, ভাগ্যিস উঠোনে কেউ ছিল না, কিন্তু ভিজে কাপড়গুলো শুকোচ্ছিল। ভাগ্যিস ভালো করে নিংড়ানো হয়নি, ভিজে জবজবে ছিল তাই রক্ষে। যদি কাপড়গুলো শুকিয়ে যেত, তবে কি করতে পারতো ভাব দেখিনি। অগ্নিকাণ্ড হতে হতে বেঁচে গেছি সবাই, গায়ে গায়ে লাগোয়া সব বাড়ি। আগুনের গোলা তার মানে? বোঝা রীতিমতো শক্ত বাছা। কাকিমা পুনরায় আসরে নামেন।
ধরগিন্নির কাপড়খানা পুড়ে এই এত বড় বড় গর্ত হয়ে গেছে, চুইয়ে চুইয়ে পুড়েছে, আগুন যে ধরে যায়নি এই বাঁচোয়া। রান্নাঘরের জানলা দিয়ে আমি তো প্রথম দেখতে পেলুম যে ধরদের উঠোনে বড় বড় আগুনের বল এসে পড়ছে। চেঁচামেচি করতে ধরগিন্নি বারান্দায় বেরিয়ে দেখলেন জগা তার বাড়ির গলিতে দাঁড়িয়ে শুকনো পাতা কুড়িয়ে কুড়িয়ে গোল্লা পাকাচ্ছে, তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়াল টপকে এদিকে ছুটছে। ধরগিন্নি বললেন, এ কি কাণ্ড, এ কি হচ্ছে, এ কি সর্বনাশী, ইয়ার কি কে বললে? আপনাদের গাছের পাতা ঝরে ঝরে আমার ঘরদোর নোংরা করছে, তাই আপনার সাধের গাছের পাতা আবার আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা আগুনটা কেন? ওটা দৃষ্টি আকর্ষণের জন্য, এক্সট্রা। গাছটা এদিক থেকে আমি তো কেটে ফেলতে পারবো না, ওটা আপনাকেই কাটতে হবে। ধরগিন্নি বললেন, কখনো গাছ কাটবো না। জগা বললে, অবিলম্বে কাটুন, না যদি কেটেছেন আর পাতা যদি আরও পড়েছে তবে কিন্তু আমি ফের পাতার ডালা পাকিয়ে ছড়ব, এবারে বিকেলের দিকে, ঠিক কাঁচা কাপড় যখন শুকিয়ে যাবে। বাপরে বাপ, কি লোক! আমি না বলে পারি না। ডক্টর ধর কি করলেন আবার কি? গাছটা সত্যি সত্যি কাটিয়ে ফেললেন, বলা তো যায় না আগুন লাগিয়ে দিতে কতক্ষণ। যা ডেঞ্জারাস ব্যক্তিটি, সেই থেকে ধরদের সঙ্গেও আদায় কাজ করে। কিন্তু ও যা চায় তাই পেয়ে যাবে, কুচক্রিয়ার পাগলাটে বলে। কোথায় আর পাচ্ছে, ওই তো হৈমন্তী মুখের ওপর 1.5 তলা দেওয়াল তুলে দিয়ে ও দিল না ওর আলো বাতাস আটকে। আমরাও কি আর গ্যারেজটা তুলিনি? তার মানে যখন গ্যারেজটা বানানো হচ্ছে, মানে তোর কাকার তো আগে গাড়ি ছিল না, কাকিমা শুরু করলেন, এখন গাড়িটা কিনেছেন, গ্যারেজও তৈরি করাতে হলো। ও মা, রাজমিস্ত্রিরা এসে আমাকে বলে, এক বাবু কাম সব গড়বড় কর দেতা হ্যায়, বহুত হুল্লা গুল্লা করতা, কাম করনে নেই দেতা। কি ব্যাপার? গিয়ে দেখি দুহাত কোমরে গামছাটি চেপে ধরে জগে ছুটে পালাচ্ছে। সদ্য গড়া দেওয়ালটুকু লণ্ডভণ্ড ভাঙা, ইট সিমেন্ট সব ছটকুটে আছে। দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। এত বড় আসপত্তা আমার বাড়িতে ঢুকে আমার দেওয়াল ভেঙে দেওয়া, এই আবার কোন আইনে চলে? তোর কাকাকে গিয়ে বললুম। কাকাও তেমনি, তিনি জগাকে গিয়ে বলেন, কি মশাই, আপনি নাকি আমার গ্যারেজের দেওয়াল ভেঙে দিয়ে পালিয়ে এসছেন? পালাবো কি জন্যে? দেখতেই তো পাচ্ছেন আমি নিজের বাড়িতে বসে রয়েছি। আমার গ্যারেজ ভেঙে দিয়ে এসেছেন কি না? তা দিয়েছি। কেন বলতে পারেন? ওটা ইললিগ্যাল কনস্ট্রাকশন, কর্পোরেশনকে খবর দিলে ওরাই এসে ভেঙে দেবে। আমি বরং আপনার পয়সা বাঁচাতে আগেই ভেঙে দিচ্ছিল। আপনার মাথা, আপনার আইনের নিকুচি করেছে, নিজে তো গ্যারেজ করেননি, ওই আইনগুলো আপনার জানা নেই। খুনের সাজা কি তা জানতে নিজে খুন করার দরকার হয় কি? থামুন মশাই, কবে আইন পড়েছিলেন সব ভুলে মেরে দিয়েছেন। পড়ুন গিয়ে আপনার লয়েড টেক্সট বুকগুলো আরেকবার করে। আইনে বলে আমার বাড়িতে আমি 11 ফুট পর্যন্ত উঁচু গ্যারেজ করতে পারি, বুঝলেন? যা পারি তাই করব। বেশি ঝঞ্ঝাট করলে পুলিশ ডাকবো। নিজের বুকে টোকা মেরে জগা বললে, পুলিশ? সেও এই আইনেরই চাকর, বুঝেছেন? পরদিন জগা একটা টিনের চেয়ার পেতে ওর দিকের গলিতে এসে বসলো, হাতে একটা অ্যালুমিনিয়ামের গজফিতের কৌটো, যেন আমাদের কনস্ট্রাকশনের সুপারভাইজার। মিস্ত্রিরা দেওয়াল গাঁথে আর মাঝে মাঝে রক্ক বলে লাফিয়ে এসে পিডিং পিডিং করে কৌটো থেকে স্প্রিংয়ের গজফিতে বের করে জগা এসে হাইট মাপে। 11 ফুট হতে না হতেই ব্যাস ব্যাস স্টপ স্টপ করে সে কি চেঁচামেচি। কাকা এবার যোগ দিলেন। শুধু কি তাই, ওই দেয়ালটুকু তুলতে আমার ডবল খরচা করিয়ে দিয়েছে। জগার জন্যে মিস্ত্রিরা 2 দিনের কাজ 4 দিন করে ডবল রোজ নিয়েছে। ওরা কাজ করবে কি? পাঁচিলের ওপাশে জগা ওত পেতে বসে আছে চেয়ার পেতে। গলিতে যেই একটু বালি সিমেন্ট ঝরে পড়ছে অমনি জগা চেঁচাচ্ছে, এই ও ইধার আও, আভি ময়লা সাফ করো, আমার গলি নোংরা হচ্ছে। মিস্ত্রিরা যত বলে এখন একটু অমন পড়বেই, দিনের শেষে গিয়ে একসঙ্গে সব ধুয়ে মুছে দিয়ে আসবো, তা চলবে না। জগা হোল ডে চেয়ার পেতে বসে দেয়াল মাপছে আর এই ও করে চুন সুটকি তোলাচ্ছে ওর গলি থেকে। সে কি অত্যাচার, তোকে কি বলবো। কাকার মতো স্বল্পভাষী মানুষের মুখে এত কথা শুনে সত্যি সত্যি অবাক লাগছিল। কতটা তিতিবিরক্ত করলে তবে মানুষকে এতটা বদলে ফেলা যায়। চায়ের সময় সবাই বারান্দায় বসেছি। জগার বাড়ির দোতলার দিকে চোখ পড়ে গেল। দোতলাটা অদ্ভুত দেখতে, আধখানা সম্পূর্ণ হয়েছে, আধখানা হয়নি, কেমন খাপ ছাড়া মতন হয়ে শ্যাওলা ধরে যাচ্ছে। ছাদটাতে বেখাপ্পা অ্যাসবেস্টস, আধখানা দেওয়ালের ইট বের করা, বাকি আধখানা প্লাস্টার করা। এখানে টিন, ওখানে ত্রিপল দিয়ে জোড়াতালি মারা একটা কিম্ভূত চেহারা, অথচ একতলাটা বেশ সুন্দর। আচ্ছা কাকিমা, অমন তালি তাপ্পা মারা কিম্ভূত চেহারা কেন জগমোহনবাবুর দোতলা?
এমন আধা খেঁচড়া হয়ে পড়ে আছে কতদিন ধরে। ওটা কি উনি কমপ্লিট করবেনই না? ছ্যাঁতলে ধরে যাচ্ছে যে। কাকা কাকিমার একবার চোখাচোখি হলো। কাকা চুপ। কাকিমা ইতস্তত করলেন, ও কথা আর বলিসনি, সে এক বৃহৎ কেলেঙ্কারি। মনে পড়লে রাগও হয়, দুঃখও হয়। আশ্চর্য মানুষ বটে একটা। কাকা আরও ফেটে পড়লেন, হোল ফ্যামিলিটাকে নষ্ট করছে। কেন কাকা? কেন আমি বলতে পারবো না, আমার ভাবলেই চরচর করে প্রেশার বেড়ে যায়। ও ও তোর কাকিমার কাছে শুনিস বলে কাকা উঠে গেলেন। কাকিমার দিকে প্রশ্নসূচক চোখে তাকাতেই কাকিমা শুরু করলেন, সত্যি ব্যাপারটা এমন বিশ্রী না, তোর কাকা ওই প্রসঙ্গটাই সইতে পারেন না। ওই যে ওপাশে 10তলা বাড়িটা দেখছিস না, ওইটে যখন উঠছে, জগমোহনবাবুর দোতলাটাও সেই সময় উঠছিল। ঝরঝর করে দিব্যি লিন্টেল অবধি উঠে গেল। এমন সময় একদিন রাত্রিরে পাড়ায় প্রবল হইচই। 10তলা বাড়ির দারোয়ানরা চোর ধরেছে। কি ব্যাপার? পাড়া সদ্য ভেঙে পড়লো চোর দেখতে। তোর কাকাও গেছলেন। দারোয়ানদের ঘরে এক অপূর্ব দৃশ্য। বেঁটে খাটো এক নেপালি দারোয়ান 2 হাতে জাপটে ধরে আছে বিপুল বপু জগাগিন্নিকে। জগাগিন্নি যেন পাথর, মুখে একটিও শব্দ নেই, মাথায় 1 হাত ঘোমটা, হাতে 1 বালি সিমেন্ট, আর গলিতে সারবন্দি বালতি ভরে ভরে সিমেন্ট, বালি, চিপস সাজানো, আর নিচু পাঁচিলের মাথায় থাকে থাকে ইঁট রাখা। পাঁচিলের ওধারে জগা নিজের উঠোনে দাঁড়িয়ে খুব লম্ফচম্প করছে, পরনে গামছা, হাতে বালতি। এ বাড়িতে না এসেই চেঁচাচ্ছে, এই ও চোর দো আমার পত্নীকে, কার হুকুমে উসকো পাকড়ায়া, কোন সাহসে তুম উসকো গায়ে হাত দিয়া, রাস্কেল কাহা কা, আবি হাম কেস কর দেগা তোমাদের প্রত্যেকের নামে। এদিকে দরওয়ানেরা জগার গিন্নিকে ঘিরে রেখেছে, মোটেই ছাড়ছে না। কেস করবে শুনে বাহাদুর বলল, हम थोड़ा ही बीवी जी को आपको घर से पकड़ के ले आया, वो आया क्यों हमारा घर पे? उन्हीं तो तुम्हारे ट्यूबकल থেকে জল আনতে গেছে। इतनी गहरी रात में तो बाल्टी में पानी नहीं, सीमेंट क्यों? রাত্রিরে অত দেখতে পাইনি। জগা ডেসপারেট। দরওয়ানরা বলে, রোজ রোজ এই কাণ্ড হচ্ছে। এই সব বালতি ভরে উনি পাঁচিলের ওপারে দিব্যি পাচার করেন, ইট, সিমেন্ট, চুন, সুরকি সব কিছু। ওদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েরা জগমোহনবাবুর নেতৃত্বে, আর পাঁচিলে উঠে বসে এপার ওপার করে হরি। তার বাবা আমাকে সাহায্য করে বালতি চালাচালির কঠিন কাজটা করে দেয়। সে ঝুপ করে নেমে পালিয়ে গেছে। ধরা পড়েছেন কেবল গজগামিনী জগমোহিনী। हर रोज माल चोरी हो रहा, कॉन्ट्रैक्टर साहब हम लोग को बहुत परेशानी करते हैं, लेकिन चोर नहीं पकड़ जाता। आह, चुरी হবে কেন? জগমোহন হাঁক পাড়ে নিজের বাড়ি থেকে, একে মোটেই চুরি করা বলে না। रात में घर का अंदर घुसकर चीज उठा के भागने को क्या कहा जाता है बाबूजी? आओ एकदम चुप, अभी छोड़ दो हमारा वाइफ को, নইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। জগা ভাঙে তো মচকায় না। দারোয়ানেরাও পুলিশ ডাকতে যাবেই। শেষে পাড়ার সবাই মিলে অতি কষ্টে জগার বউকে বাঁচালে। তবে যে কাকা বললেন জগমোহনবাবু সর্বদা আইন বাঁচিয়ে, এর বেলায় তো পুরোটাই বেআইনি কম্বটি করলেন। কাকা ইতিমধ্যে ফিরে এসেছেন চুরুট ধরিয়ে। বেআইনি হলে হবে কি, বেটা ঘুঘু নিজে ঠিক বেঁচে গেছে। সে তো এ পাশে মোটেই আসেনি। চুরি করতে নিজে না এসে মোটা বউটাকে পাঠানো কেন? যা বেআইন পরে পরে, নিজে তো বমাল সমেত গ্রেপ্তার হয়নি, হয়েছে তার বউ। খুবই চালু লোক। কি পাজি দেখো, কাকিমা বলেন, বউটাকে জেলে পাঠিয়ে নিজে দোতলা বাড়িতে থাকবার মতলব। তা কেন? কাকা বাধা দেন, অত সোজা নয়, ব্যাটা আরও কুটিল। বউকে পাঠানোর মধ্যে তার একটা অনুমান কাজ করেছিল। এটা একটা চিরকেলে কৌশল, মহাভারতের যুগের সেই শিখণ্ডী ট্রেক আর কি। ঠিক ও যেটা আঁচ করেছিল তাই হলো। যে জন্য ওর মোটা থপথপে বউকে দিয়ে চুরি করানো, চটপটে ছোকরা হরিকে দিয়ে নয়। সেই প্ল্যানও ওর ফেল করলো না। ব্যাটা কম চালু। আমরা পাড়ার কর্তা ব্যক্তিরাই গিয়ে 10তলা বাড়ির মালিকদের ধরলুম। জগার বউ বেচারি গিন্নিবান্নি মানুষ, ছেলেপুলের মা, ওকে ধরে চোর বলে পুলিশে দিলে গোটা পাড়ার পক্ষেই বড্ড লজ্জার কথা হয়। একটা মিটমাট করে নেওয়া ভালো। ওরাও সেটা মেনে নিল ভদ্রতাবশত, প্রতিবেশী বলে কথা। দরওয়ানগুলো হইচই করে গিয়ে জগার বাড়ি থেকে ওদের সিমেন্টের থলে, চুনের কড়া, থাক ইট, বস্তা বস্তা বালি সব ফেরত নিয়ে গেল। ফলে ওদের সাধের দোতলাটি আর কমপ্লিট হলো না। ওখানেই শেষ, কাকি বললেন। উপসংহারটুকুও শোনো।
একদিন দেখি দুটো রাজমিস্ত্রি জগার গলায় জগারই ছাতার বাঁট লটকে টানতে টানতে নিয়ে আসছে। প্রাপ্য শোধ করেনি, বলেছিল টাকার বদলে নাকি সিমেন্টের বস্তা দেবে, তাও দেয়নি। শেষ পর্যন্ত কিন্তু ওরা কিছুই করতে পারলো না, কেবল ওর ছাতাটা কেড়ে নিয়ে চলে যেতে হলো ওদের। যাওয়ার আগে জগাকে রাস্তায় রীতিমতো ছাতা পেটা করে গেল। বউ বারান্দা থেকে চেয়ে চেয়ে দেখলে, বাধা দিলে না। রাত্রিরে খাবার পরে আমরা শোবার উদ্যোগ করছি, এমন সময় একটা উত্তেজিত তর্কাতর্কি শোনা গেল সরু মোটা দুরকম গলায়। মনে হলো জগমোহন বাবুর বাড়িতেই গোলমালটা চলছে। ও কি হচ্ছে কাকা কাকিমা? জগমোহন বাবুর বাড়িতেই মনে হচ্ছে না? কাকিমা চুপ করে একটু শুনলেন কান পেতে, তারপর বললেন, আজ কত তারিখ বল দেখি? মাসের শেষ নাকি? হ্যাঁ, মার্চ মাস তো প্রায় শেষ হয়ে এলো, চৈত্রের মাঝামাঝি। মার্চের শেষ তো, কাকিমা উৎসাহের সঙ্গে বললেন। চল খোকা, তোকে একটা মজা দেখাচ্ছি, চল। কাকা ব্যস্ত হয়ে আপত্তি করতে থাকেন, না না, ওসব ঠিক নয়, ওসব ঠিক নয়, তোমার যত সব মেয়েলি বুদ্ধি, খবরদার ও কুকমটি করো না। কিন্তু কাকার কথায় কান না দিয়ে কাকিমা খড়খড়ি ফাঁক করে জল জল করে জগমোহনবাবুর ঘরের দিকে তাকিয়ে রইলেন। আমাকেও ডাকলেন। প্রতিবেশীর পবিত্র কর্তব্য যেমন, আমিও সেই মতো কাকিমার পাশে গিয়ে খড়খড়িতে বাধ্য ছেলের মতো নেত্র স্থাপন করলাম। কাকা যতই বারণ করুন, কাকিমা এবং আমি দুজনে একসঙ্গে ওঁত পেতে কুকর্মটি করছি দেখে দুঃখ পেয়ে কাকাই ঘর থেকে চলে গেলেন। ও বাড়িতে জানলা খোলা, ঘরে বাতি জ্বলছে, ভাগ্যিস লোডশেডিং নয়। সেক্রেটারিয়েট টেবিলের দুপাশে দুজন, দুই চেয়ারে। একজনের পরনে গামছা ও পইতে, অন্যজনের মাথায় বড় করে ঘোমটা, মুখ দেখা যায় না, শাঁখারুলি পরা মোটাসোটা একখানা ফর্সা হাত টেবিলে রাখা, মুঠোতে একটি ফর্দ, অন্য হাতে হাত পাখা। ফিসফিস করে কাকিমা বললেন, ঘরে ফ্যান নেই, বাজেট মিটিং চলছে, প্রত্যেক মাসে হয়। জগমোহনবাবুর টিয়া পাখি নাকে নিকেলের গোল গোল হাফ চশমা, হাতে হেড এক্সামিনারদের মতো মোটকা লাল নীল পেন্সিল। ফর্দটা কেড়ে নিয়ে ঘ্যাচ করে একটা কি কেটে দিলেন। অমনি ঘোমটার নিচ থেকে বিদ্রোহী যে হাত ঘোষিত হলো, বপুর তুলনায় অস্বাভাবিক কচি গলাতে। হবে না, হবে না, ইয়ার কি নাকি? ছেলে মেয়েদের দুধের হিসেবের টাকা কখনো কাটা চলবে না। টাকা নেই, তবে তোমার নস্যির টাকাটা ছেটে দেওয়া হোক। ছেলে মেয়েগুলো তো ঢেরে দামড়া হয়ে গেছে, এখনো দুধ খাবে কি? তাহলে কি নস্যি নেবে? দুধ না খেলেই নস্যি নিতে হবে কেন? চা খাবে? তা চায়েও তো দুধ লাগবে। রটি দাও, রটি দাও, রটি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। চাইনিজ জাপানিজ জাতগুলোর বড় হবার পেছনে সিক্রেট কি? ওই রটি, মাথা পরিষ্কার রাখে। বেশ, তোমাকে কাল থেকে তাই দেব। আমি কিন্তু বিনা দুধে চা খেতে পারবো না। খেতে হবে, দুধ চা খাও বলেই তো অত অম্বল হয়। ঘ্যাঁচ! ফর্দে আরেকটা কি যেন কাটা পড়ল। ও কি, ও কি, ওটা যে কেরোসিন। ওগো, কেরোসিন বাদ দিলে চলবে কি করে? কয়লা পাওয়া যাচ্ছে না, এদিকে লোডশেডিং, সন্ধ্যে থেকে অন্ধকার। সন্ধে সন্ধে খেয়ে নিয়ে শুয়ে পড়বে সব, রাত্রিরে কোনো কাজ করবে না। হরির পড়া তৈরি করা আছে, করতে হবে না, ভোরে উঠে প্র্যাকটিস করুক। 4টের সময় ফর্সা হয়ে যায়। হ্যারিকেন মোটেই জ্বালাবার দরকার নেই, চোখের পক্ষেও হার্মফুল। স্টোভ জ্বালবারও কি দরকার নেই? বললাম যে কয়লা পাওয়া যাচ্ছে না। কয়লা নেই তো কাঠকুটো জ্বালো, স্টোভ জ্বালতে হবে না। মরণ, অত কাঠকুটোই বা পাবো কোন চুলোয়? তোমার কি সুন্দরবনটা ইজারা নেওয়া আছে? পাড়ার প্রত্যেক বাড়িতে বাগান রয়েছে, গদাগুচ্ছের গাছগাছালি, লতা পাতার চোটে বাড়িতে আলো বাতাস বন্ধ, শুকনো পাতার জ্বালায় ঘরে টেকা যায় না, আর বলছো কিনা কাঠকুটো পাবে কোথায়? তা কাঠকুটো যে চেয়ে নিয়ে আসবো তারও কি উপায় রেখেছ? প্রত্যেকের সঙ্গে তো ঝগড়া। সেদিন এক কলসি জল চাইতে গেছিল বড় খুকি ও বাড়ির টিউবকল থেকে। ওরা নাকি বলেছে বাড়িতে আগুন দিয়ে আবার জল চাইতে আসা হয়েছে, লজ্জাও করে না, আমাদের বাড়িতে কেউ ঢুকতে দেবে আমাদেরকে তাদের বাগানে? তাহলে আর উপায় নেই, রাস্তা থেকে ছেঁড়া কাগজ কুড়িয়ে আনতে পাঠাও হরিকে। না, যাবে না হরি। হ্যাঁ গো, তোমার কি লজ্জা করে না? বাড়ি শুদ্ধ লোককে তো চোর করেছো, এবারে পথের ভিখিরিও করবে? রাস্তায় রাস্তায় কাগজ কুড়োতে যাবে ছেলেটা? না গেলে গোষ্ঠীর পিণ্ডি রান্না করবে কি দিয়ে? কয়লা দিয়ে এবং কেরোসিনের স্টোভ জেলে ও টাকা কমানো চলবে না। ও টাকা আমি কিছুতেই কমাতে দেব না। তুমি তো একটা বদ্ধ উন্মাদ। আমার বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে এর চেয়ে বেশি ভালো করতো। একটা ঝি রাখবে না, একটা চাকর রাখবে না, স্কুল থেকে টেনে বের করে এনে মেয়ে 3টেকে বিনা কারণে ঘরে বসিয়ে রেখেছো, বিয়ে দেবার নাম নেই, কলেজেও দেবে না। ছেলে মেয়েগুলো সব ঝি চাকর হয়ে গেল গো।
ঘর মুছতে মুছতে বাসন মাজতে মাজতে দিন যায় তাদের, আর এখন বলছো রাস্তার কাগজ কুড়োনি হতে। হায় আমার কপাল। বিয়ে দেবার মতো টাকাটা কোথায়? আর কলেজে পড়ে তো কেবল বিবি বনবে, তার চেয়ে এই ভালো। টাকা নেই? কিপটে কোথাকার, টাকা নেই? মোটে একটা মাত্র ছেলে, সবে তো নীলমণি হরি, সেই ছেলেটাকে পর্যন্ত একটা বাজে স্কুলে দিয়ে ইহকাল বন্ধ করে রেখেছে। বাজে কেন হবে? চ্যারিটেবল ইনস্টিটিউট, অনাথ আতুরদের জন্য তৈরি। আমার হরি কি অনাথ নাকি সে আতুর? তুমি আসলে একটি ঘোর বজ্জাত, সায়না পাগল, বুঝকি আগল। কই, নস্যির টাকার বেলা তো কখনো বাজেট কমতি হয় না। ওই যে নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। মুখটি উঁচু করে জগমোহনবাবু তখন নস্যি নিচ্ছিলেন। খড়খড়িটা নাবিয়ে দিতে দিতে কাকিমা ফিসফিসিয়ে বললেন, এবারে মারামারি হবে, চ উঠে যাই, চত্ব উন্মাদের কাণ্ড। জগা মারেও? আমি চোখ কপালে তুলি। জগা নয়, জগার বউ। হাত পাখার বাড়ি 2-4 ঘা দেয়, দিয়ে তবে দুধের টাকা কেরোসিনের টাকা পাস করিয়ে নেয় বাজেটে। এই একই কাণ্ড প্রত্যেকবার। বউটার জন্য কষ্টও হয়। এরপরে একটু শোনা গেল দমাদ্দম শব্দ, আর ওকে ওকে, দুধ 37ই রইল, দুধ 37, পরের আইটেমে চলে এসো। জগার গলা। পরের আইটেম কেরোসিন, জগার বউ। তারপরে আবার ধপা ধপা আওয়াজ, সঙ্গে সঙ্গে আবার জগার স্বর, অল রাইট, কেরোসিন 5 লিটার, নেক্সট আইটেম। নেক্সট আইটেম মেয়ের বিয়ে। ফাল্গুনে দিলে না চোদ পড়ে গেল, বৈশাখ মাসে দিতেই হবে, নইলে। ক্লান্ত স্বরে কাকিমা বলেন, তোর কাকা সত্যি ঠিকই বলেছিল, না শোনাই উচিত। এ আর সহ্য হয় না রে, চলে যাই। এবারে জগার পালা। জগা তড়পাবে আর বউটা ইনিয়ে বিনিয়ে কাঁদবে মেয়েদের জন্য। সে বড় বিচ্ছিরি। সত্যি সত্যি আমরা উঠে গেলুম, কিন্তু কাকিমার কথা ফলল না, গিন্নির কান্না শোনা গেল না, বাজেট সবার চেঁচামেচিও আর কানে আসছে না। ব্যাপার দেখে কাকা পর্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। মহা দুশ্চিন্তায় পড়া গেল। হলো কি? কাকা সমেত এবার আমরা 3 জনেই খড়খড়িতে ফিরে যাই। গিয়ে দেখি গিন্নি হাত পাখাটি নাড়তে নাড়তে হাসি হাসি মুখে চেয়ে আছেন ঘোমটা তুলে, আর জগমোহনবাবু পা নাচিয়ে নাচিয়ে লাল পেন্সিল দিয়ে কান চুলকোতে বলছেন, ওদের বাড়িতে একটা সুন্দর পানা ছেলে দেখলুম আজ, রিক্সা থেকেই চেঁচাচ্ছিল, কাকি কাঁচ ভেঙে ফেললে। শ্যায়না ছোড়া, জামাই করলে মন্দ হয় না। শুনছিলেন নবনীতা দেবসেনের কলমে একটি সরস গল্প, জগমোহন বাবুর জগৎ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।